নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি হেলথ অ্যাফেয়ার, যেখান থেকে আপনারা ওষুধ এবং কসমেটিকের সাথে সাথে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পেয়ে থাকেন। এজন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও এর নোটিফিকেশন আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, আজকে ভিডিওর বিষয় হলো ঘন ঘন পেচ্ছাব হওয়ার সমস্যাকে কিভাবে সারিয়ে তুলবেন। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখলে আশা করছি আপনারা এই সমস্যাটিকে অনায়াসে দূর করতে পারবেন। তো চলুন আজ নতুন কিছু জানি। বর্তমানে অনেক পুরুষ এবং নারী উভয়েই ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যাতে ভুগছেন। আর এই ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা হলে অনেকেই মনে করেন কোনো ইনফেকশন হয়েছে এবং তিনি অ্যান্টিবায়োটিক খেতে শুরু করেন কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই। কিছু ক্ষেত্রে কিছুদিন তিনি ভালো থাকেন এবং আবার সমস্যা ফিরে আসে, এবং কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেলেও ঠিক হয় না। তাই আমাদের জানা প্রয়োজন ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ কি। ঘন ঘন প্রস্রাব ইনফেকশন একটা কারণ, কিন্তু ইনফেকশন হলে ঘন ঘন পেচ্ছাব হওয়ার সময় ভীষণ জ্বালা পোড়া হবে, কিন্তু অনেক ক্ষেত্রে রোগীর প্রস্রাব হওয়ার সময় জ্বালা পোড়া হয় না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় পেচ্ছাব হওয়ার সময় জ্বালা পোড়া না করলেও যখন সে বসে থাকে, শুয়ে থাকে, তখন জ্বালা পোড়া করে। এরকম হলে বুঝতে হবে যে এটা কোনো ইনফেকশনের জন্য হচ্ছে না, অন্য কোনো কারণে হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটে ইনফেকশন হলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে, তাই পরীক্ষা করে দেখতে হবে প্রোস্টেটে কোনো ইনফেকশন আছে কি না। প্রস্রাবের পথে বাধা সৃষ্টি হলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। প্রস্রাবের রাস্তা সরু হয়ে গেলেও জ্বালা পোড়া এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে। প্রস্রাবের রাস্তা বা কিডনি এর নলের মধ্যে পাথর হলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। মেয়েদের গর্ভবতী হওয়ার প্রথম 3 মাসেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। মেয়েদের পেলভিক ইনফ্লামেশনও ঘন ঘন প্রস্রাবের কারণ হতে পারে। ডিপ্রেশন, অ্যাংজাইটির ক্ষেত্রেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। আবার কোনো রোগ নেই, আপনি সকালে ঘুম থেকে উঠেই প্রচুর পরিমাণে জল পান করে নিচ্ছেন, তাহলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। তাই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে কেন ঘন ঘন প্রস্রাব হচ্ছে। আর ইনফেকশন হয়ে থাকলে ইউরিন কালচার এবং সেনসিটিভিটি পরীক্ষা করিয়ে অ্যান্টিবায়োটিক খেতে হবে। কখনোই আন্দাজে অ্যান্টিবায়োটিক খাবেন না, কারণ বেশিরভাগ রোগীরই নানান অ্যান্টিবায়োটিক ওষুধে প্রতিরোধ গড়ে উঠেছে, অর্থাৎ বিভিন্ন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তাই যে কোনো অ্যান্টিবায়োটিক দিলে কাজ হবে না। তাই ইউরিন কালচার করে কোন অ্যান্টিবায়োটিকটি কাজ করবে তা বের করে নিয়ে প্রপার ডোজ এবং ডিউরেশনে, অর্থাৎ নির্ধারিত পরিমাণে এবং নির্ধারিত দিন পর্যন্ত রোগীকে খেতে হবে। আর কালচারে যদি কোনো ইনফেকশন ধরা না পড়ে, তাহলে অন্য কিছু হতে পারে, যেমন টিবি হতে পারে। টিবি হলেও প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা দেখা দেয়। টিবি হয়ে থাকলে টিবি এর চিকিৎসা নিতে হবে। টিবি লাংস ছাড়াও শরীরের যে কোনো অঙ্গে হতে পারে। আর যদি প্রস্রাবের থলিতে ক্যান্সার হয়ে থাকে, তখন সব সময় জ্বালা পোড়ার সাথে ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা দেখা দিতে পারে, তখন ক্যান্সারের চিকিৎসা নিতে হবে। এছাড়া প্রস্রাবের রাস্তা সরু হয়ে গেলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। প্রস্রাবের রাস্তায় পাথর হলেও পাথরটিকে বের করতে হবে। এছাড়াও ডায়াবেটিস হয়ে থাকলেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। তাহলে বুঝতেই পারছেন, ইনফেকশন হলেই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক কাজ করবে, অন্য কিছু হলে আলাদা আলাদা চিকিৎসা নিতে হবে। তাই ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিয়ে
তারপর ওষুধ খাবেন। সাথে পর্যাপ্ত মাত্রাতে জল পান করবেন, একসাথে অনেকটা জল পান করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।